আসসালামু আলাইকুম। এই ভিডিওটা টিম সিলেকশন নিয়ে না, পারফরম্যান্সের অ্যানালাইসিস নিয়ে, পারফরম্যান্সের অ্যাপ্রিসিয়েশন নিয়ে এবং সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্য একটা খুব শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কাজী নুরুল হাসান সোহান আফগানিস্তানের সঙ্গে জেতা ম্যাচের আনসাং ইম্প্যাক্ট প্লেয়ার। হ্যাঁ, এই কথাগুলো হয়তো বা স্কোর কার্ডে লেখা থাকে না, কিন্তু নুরুল হাসান সোহানের ফিল্ডিংয়ের ইম্প্যাক্টটা পুরো ম্যাচের সুফল ভোগ করেছে বাংলাদেশ এবং পুরো ম্যাচে তিনি দাপিয়ে ফিল্ডিং করেছেন কাভার এবং মিড অফ ওই রিজনটাতে। করিম জান্নাতের যে রান আউটটা তিনি করেছেন সেই রান আউটটা ছিল অন্যতম ইম্প্যাক্ট একটা রান আউট, কারণ করিম জান্নাত যদি সেই জায়গাটায় একটা বা দুটা ছয় বের করে ফেলতেন ম্যাচটা বাংলাদেশের হাত থেকে পুরোপুরি ছিটকে যেত এবং ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্টের মুহূর্ত আমি বলবো এই রান আউটটা। এই রান আউটের একটা অ্যানালাইসিস করতে চাই যে তরুণ ক্রিকেটারটা এখান থেকে আসলে কি শিখতে পারেন। প্রথমত যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলটাকে স্টপ করেছেন সোহান, দুর্দান্ত বাদিকে ডাইভিং এফোর্টে তিনি বলটাকে সেভ করেছেন। তবে এই জায়গায় আমি ব্যতিক্রম জায়গা যেটা বলবো সেটা হচ্ছে বাদিকে ঝাঁপিয়ে পড়ে যেহেতু তিনি বলটাকে স্টপ করেছেন, নর্মালি এই ধরনের বলের ক্ষেত্রে বা হাতটাই ডমিনেট হ্যান্ড হওয়ার কথা বলটাকে আটকানোর ক্ষেত্রে, অর্থাৎ বলটাকে গ্রিপ করার ক্ষেত্রে বা হাতটাই কিন্তু ডমিনেট হাত হওয়া উচিত। বাট দ্য ফ্যাক্ট ওয়াজ, আপনি খেয়াল করে দেখবেন সোহান যে বাদিকে ঝাঁপিয়ে পড়েছেন তিনি কিন্তু ডান হাত দিয়েই বলটাকে গ্রিপ করেছেন। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমি প্রথমে চিন্তা করছিলাম সোহানের হাতে এত বেশি টেপ পেঁচানো যে আসলে বল আছে কি নাই সেটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু পরে যখন ডাইভটা কমপ্লিট করার পর বলটা যখন নিচে আছে এবং তখন দেখছিলাম যে ডান হাতেই আলটিমেটলি বলটা আছে, ঠিক এই মুহূর্তে যে ফ্রেমটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, সেই ফ্রেমেই বুঝতে পারবেন যে বাদিকে ঝাঁপিয়ে পড়েছেন ঠিকই, কিন্তু বলটাকে গ্রিপ করেছেন বা ধরেছেন কিন্তু ডান হাত দিয়ে, এবং ডান হাত দিয়ে বলটাকে ধরে আপনি খেয়াল করে দেখবেন সময় নেন নাই, ধরেছেন ডাইভ থেকে নগদে তিনি উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে এরপর মোস্ট এডুকেটিভ লেসনের জায়গাটা সেটা হচ্ছে থ্রো করার সময় সময় ক্ষেপণ করেন নাই। নর্মালি আমরা যেটা চিন্তা করি যে আপনি যদি একটু জোরের সঙ্গে থ্রো করতে চান আপনি আপনার হাতটাকে অনেক বেশি মাত্রায় স্ট্রেচ করবেন, হাতটাকে অনেক বেশি মাত্রায় স্ট্রেচ করে থ্রোটা করবেন। আপনি খেয়াল করে দেখেন সোহানের হাতটাকে কিন্তু থ্রো করার সময় খুব বেশি স্ট্রেচ তিনি করেন নাই, এটা কিন্তু মোটামুটি ভাঙা অবস্থাতেই একটা সেমি স্ট্রেচিং পজিশন থেকে তিনি থ্রোটা করেছেন। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে টাইমটা মিনিমাইজ করা, দ্বিতীয়ত যে ডিস্টেন্স থেকে তিনি আসলে থ্রোটা করছিলেন, মানে ইনার সার্কেলের ভেতরে ছিলেন, ওই ডিস্টেন্স থেকে তার হাতটাকে স্ট্রেচ করে থ্রো না করলেও চলে বা হাতটাকে ফুল স্ট্রেচিংয়ে থ্রো না করলেও চলে। সোহান যেটা করেছেন হাফ স্ট্রেচড থ্রোটা করেছেন। সো এই যে খুব কম সময়ের মধ্যে ডিসিশনটা নিয়ে ফেলা, এটাই একটা অ্যামেচার ক্রিকেটার বা একটু নিচের লেভেলের ক্রিকেটার আর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারেন যে থ্রো করার সময় সোহানকে এত কিছু মাথায় রেখেছেন কিনা, এগুলোকে বলা হয় কি মাসেল মেমোরি এবং প্রেজেন্স অফ মাইন্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেটারের মাসেল মেমোরিটা ওইভাবেই গ্রো করা থাকে, তারা ওইভাবেই প্র্যাকটিস করে থাকেন যে ঠিক আছে সার্কেলের মধ্যে এইরকম গেম সিচুয়েশনে এইরকম টাফ মোমেন্টে আলটিমেটলি থ্রোটা তিনি কীভাবে করবেন। এই যে টাইমটা মিনিমাইজ করেছেন, এই টাইম মিনিমাইজেশনটার জন্যই থ্রোটা অনেক অ্যাকুরেটলি এবং কম সময়ের মধ্যে গেছে, এবং সেই সঙ্গে উঠে দাঁড়ানোর জন্য যে কুইক একটা মোশন তিনি নিয়েছিলেন, এটা একটা অনেক বড় অ্যাথলেটিসিজমের ব্যাপার। নুরুল হাসান সোহানের ব্যাপারে ব্যক্তিগতভাবে যদি আমি বলি, তিনি একটা সময় তার কিপিং ট্রেনিংটাকে শানিত পরিচালিত করার জন্য বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ ফুটবল টিমের সাবেক গোলকিপার, আমাদের বিপ্লব ভাই, যখন সোহান ধানমন্ডি ক্লাবে খেলতেন বিপ্লব ভাই তখন ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচ, বিপ্লব ভাইয়ের কাছে সোহান গোলকিপিং ট্রেনিংও নিয়েছেন। এটা নিয়েছেন বডি ফ্লেক্সিবিলিটি, এই যে উঠে দাঁড়ানোর যে কুইকনেস, এই বিষয়গুলোকে ঠিক করার জন্য। সো সোহানের ফিল্ডিং, সোহানের কিপিং, এগুলো নিয়ে তো কারো মনে কখনোই কোনো সন্দেহের জায়গা, সংশয়ের জায়গা থাকে না। পেছনের গল্পটা আসলে এই জায়গায় একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার নিজেকে ওইভাবে গ্রুম আপ করেন বা করা উচিত। এই গোলকিপিংয়ের ইনসিডেন্টটা আমি বিপিএলে কমেন্ট্রির সময় বলেছিলাম এবং বিপ্লব ভাইও পরবর্তী সময়ে সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন, একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সো ইটস গুড টু সি যে আমাদের প্লেয়াররা এই ধরনের কাজগুলো করেন। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে সোহানের এই যে 6 বলে 12 রানের ইনিংসটা, যে সময়টা জাকের স্ট্রাগল করছিলেন, জাকের ব্যাটে বল লাগাতে পারছিলেন না ঠিক মতো, ওই মুহূর্তে যদি সোহানও স্ট্রাগল করতেন এই 12টা রান কিন্তু হয় না, হয়তো বা 5টা রান হয়। এবং ফাজাল হক ফারুকি বা ওমর জাইরা কিন্তু স্লোয়ার শর্ট অফ লেন্থের বল করছিলেন, এমনি উইকেট তখন স্লো হয়ে আসছিল, বলটা পুরনো। সোহান কিন্তু ওই যে একটা ট্রিকি যে খেলেছেন, আমার কাছে মনে হয় খুব ভালো প্রেজেন্স অফ মাইন্ড তিনি ব্যবহার করছেন, কারণ অন্য জায়গা থেকে টেনে তারা ওই টাইমটায় মারতে পারছিলেন না কিংবা উইকেটের স্লোনেসের জন্য ওইভাবে সম্ভব হচ্ছিল না, সেই জায়গাটা ভালো প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করেছেন। এখন যে কথাগুলো বললাম সোহানের এই ম্যাচের ইম্প্যাক্টের জায়গাটা, এগুলো স্কোর কার্ডে লেখা থাকবে না,
টিম সিলেকশন নিয়ে কথা বলতে গেলে হয়তো বা সেখানে অনেক বিতর্কের জায়গা থাকতে পারে, বাট দিন শেষে সোহান একটা ডিপার্টমেন্টে, তার ফিল্ডিংয়ের যে ডিপার্টমেন্টের জায়গাটা, ওই ডিপার্টমেন্টে তিনি পারফরমেন্সটা নিজেকে উজাড় করে দিয়েছেন এবং টেকনিক্যালি তরুণ ক্রিকেটারদের জন্য এই জায়গাগুলো একটা দৃষ্টান্তের জায়গা। আবারও বলবো যে এই কথাগুলো কিন্তু স্কোর কার্ডে লেখা থাকে না, কিন্তু ম্যাচের আনসাং ইম্প্যাক্ট প্লেয়ার যদি আপনি বলেন, সেটা সোহান বেশ ভালো মতো দায়িত্ব পালন করেছেন। থ্যাংক ইউ সো মাচ।